আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা ব্যাংক ম্যাথের আজকে আমরা 2 নাম্বার ক্লাস করব। আপনারা সবাই অনেক বেশি রিকোয়েস্ট করেছিলেন যে ব্যাংক ম্যাথের উপর ধারাবাহিকভাবে ক্লাস নেওয়ার। আজ শুক্রবার 3টার দিকে আমি মোত্তাসিম পাহলভী ব্যাংক ম্যাথের 2 নাম্বার ক্লাস আপনাদের নিচ্ছি। গত ক্লাসে আমরা 10টা রিসেন্টলি পরীক্ষা হয়ে যাওয়া ব্যাংকের কোশ্চেনের আমরা সমাধান করছি। আজকে আর বাকি 10টার আমরা সমাধান করব, যে 20টা কোশ্চেন আসছে সেই 20টা কোশ্চেনের মধ্যে। তো এইভাবে করে আমরা ধারাবাহিকভাবে আমরা ব্যাংক ম্যাথের উপরে প্রিপারেশন নিতে থাকবো, কারণ ব্যাংক ম্যাথের প্রিপারেশন গুলা বেশিরভাগ সময় একটু আলাদা টাইপের হয়ে থাকে, আপনারা জানেন। তো ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করে দিতে পারি। আর আমার মনে হয় সাউন্ড সব ক্লিয়ার আছে, সাউন্ড সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। একটু সবাই কমেন্ট করে দেন যে সব ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, ঠিক আছে, ওকে, আমরা তাহলে স্টার্ট করে দিতে পারি। আপনারা একটু কমেন্ট করে দেন তারপরেও। আমি যদিও বুঝতেছি যে মোটামুটি সব ক্লিয়ারই আছে আমার মনে হচ্ছে। উম পারি, যদিও বুঝতেছি যে মোটামুটি হুম ক্লিয়ার আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আসেন। আহ আমরা প্রথমেই আমরা তো এইখানে দেখবো যে এগুলো তো ইংলিশে কোশ্চেন গুলো আসছে। ইংলিশের কোশ্চেন গুলো যেহেতু একটু বোঝাতে টাইম লাগে, যে আপনি যখন বারবার করে বুঝবেন, যখন প্র্যাকটিস করবেন, তখন ইংলিশের টার্ম গুলা সম্পর্কে পরিচিতি আসবে এবং তাড়াতাড়ি বুঝতে পারবেন। তো শুরুতে ভেঙে ভেঙে বোঝাটা জরুরি, না হলে একেবারে, না হলে মনে হবে যে একবারে অপরিচিত। হ্যাঁ, আস্তে আস্তে আপনাদের পরিচিত জিনিসগুলো চলে আসবে। তো আমি গতদিন কিন্তু 1 থেকে 10 পর্যন্ত করিয়েছিলাম। আপনাদের মনে আছে মনে হয় যে গতদিন এইটা করিয়েছিলাম, এটা করিয়েছিলাম, এটা করিয়েছিলাম, এগুলো আমরা গতদিন করেছি। 8, 9, 10, 10 পর্যন্ত করেছিলাম। 11 নাম্বার থেকে আজকে আমাদের স্টার্ট হবে। তো আসেন। আপনারা সবাই সবাই ক্লাসটা শেয়ার করে দিন। ক্লাসটা শেয়ার করে দিন, অনেক বেশি উপকার হবে যে সবাই যারা যারা আসলে ব্যাংক ম্যাথের জন্য প্রিপারেশন নিচ্ছে, সবাই যাতে একসাথে করে আপনারা ব্যাংকের ম্যাথের প্রিপারেশন নিতে পারেন। তো ঠিক আছে, আমাদের 11 নাম্বার ক্লাস, 11 নাম্বার ক্লাসের মধ্যে যে কোশ্চেনটা আসছে দেখেন, যে অফিসার জেনারেল পদের ব্যাংক, 10 গভ ব্যাংকস অফিসার জেনারেল পদের যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে এভারেজ অফ 10 পজিটিভ নাম্বারস, মানে 10টা পজিটিভ নাম্বারের এভারেজ হচ্ছে এক্স। হ্যাঁ, এভারেজটা কত? এক্স। এভারেজ মানে কি? গড়। তাহলে 10টা পজিটিভ নাম্বারের গড় হচ্ছে আমাদের হচ্ছে 10। বলছে ইফ ইস নাম্বার ইনক্রিজেস বাই 10%, যদি প্রত্যেকটা নাম্বার 10% করে বাড়ানো হয়, দেন এক্স, দেন এক্স, এখন বলেছে যদি এক্সটা তাহলে কি রিমেইন আনচেঞ্জড হবে, মানে এক্স এর ভ্যালুটা, মানে এক্স যে ভ্যালুটা বলতে গড়টা, গড়টা কি আগের মতো থাকবে, মানে রিমেইন আনচেঞ্জড মানে আগের মতো থাকবে, নাকি মে ইনক্রিজ অর ডিক্রিজ, বাড়তেও পারে কমতেও পারে, নাকি উইল ইনক্রিজ বাই 10%, এর মধ্যে কোনটা আসলে সঠিক হবে? এখন কথা হচ্ছে এইখানে কি মনে হচ্ছে আপনার, কি মনে হচ্ছে একটু বলেন। এক্স এর ভ্যালুটা আপনার কি হইতে পারে, মানে এই যে গড়টা যে আছে, গড়টা কি হবে যদি, মানে এখানে বাংলা কথাটা হচ্ছে 10টা ধনাত্মক সংখ্যার গড় দেওয়া আছে এক্স, প্রত্যেকটা সংখ্যা, এই 10টার প্রত্যেকটা সংখ্যা যদি 10% করি আমরা বাড়াই, তাহলে আমাদের ওই সংখ্যাটা কি হবে? এটার সহজ অ্যান্সার হচ্ছে ইজ ইনক্রিজ বাই হচ্ছে 10%। 10% বাড়াইলে 10% করে বৃদ্ধি পাবে। মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, মনে করেন আপনাকে আমি যদি বলি 5, 6 এবং 7, 5, 6 এবং 7, এই তিনটা জিনিসের গড় কত, আগে এটা বুঝেন। 5, 6 এবং 7 এই তিনটা জিনিসের গড় কত? আমরা জানি 5, 6 আর 7-এর গড় হচ্ছে 6। আপনি যোগ করে দেখতে পারেন যে 5, 6, 7-এর গড় হচ্ছে 6। আমি এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। যে 5, 6 এবং 7-এর যদি অ্যাভারেজ বের করি, এটার যদি অ্যাভারেজ বের করি, অ্যাভারেজ বের করলে কি হবে? 5, 6 আর 7 যোগ করেন, 5 আর 6 11, 11 আর 7 18, 18কে 3 দিয়ে ভাগ করলে 6, তার মানে 6 হবে এভারেজ, তাই না? মাঝখানেরটা হবে এভারেজ। এখন আপনাকে আমি বললাম যে এই সংখ্যাটার প্রত্যেকটাকে আমি 2 যোগ করলাম, যে 5-এর সাথে 2 যোগ করলে 7, 6-এর সাথে 2 যোগ করলে 8,
আর সাথে সাথে 2 যোগ করলে 9, সবগুলাকে 2 যোগ করছি, কত যোগ করছি 2, সবগুলোর সাথে 2 যোগ করছি। তাহলে এভারেজ কত হবে? আপনি এভারেজটা হিসাব করেন যে 3টায় যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে এই দুইটা যোগ করলে 15, 15 আর 9 24, 24কে 3 দিয়ে ভাগ করলে 8। তাহলে দেখেন এভারেজও কিন্তু 2 বেড়ে গেছে। তাহলে এভারেজের বেলা সবগুলা সংখ্যায় যেই কাজটা করা হয়, সবগুলা সংখ্যাতেই যদি আপনি 10% করে বাড়ান, তাহলে ওইখানে এভারেজটাও আসলে 10% বাড়বে। কথা কি বুঝছেন কি বুঝেন নাই? সবাই কি বুঝলাম? কথা বুঝছি? সবাই কি বুঝেছি? ক্লিয়ার? বুঝলাম আমরা? খুবই খুবই ইজি না? হ্যাঁ, একবারে এই কনসেপ্ট দিয়ে আপনি বুঝে যাবেন যে হ্যাঁ, যদি 2 বাড়া হইতো, প্রত্যেকটাতে যদি 2 বাড়তো তাহলে 2 ইনক্রিজ হইতো, 1 বাড়লে 1 ইনক্রিজ হইতো, 10% বাড়াইলে এভারেজও 10%ই ইনক্রিজ হবে। বিষয়টা এরকম। ঠিক আছে, আমি কনসেপ্ট দিয়ে বুঝাই দিলাম। ওকে, এইবার এইটা একটা চমৎকার মেন্টাল অ্যাবিলিটি টাইপের ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি টাইপের ম্যাথ, চমৎকার ম্যাথ। ভেরি 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 গুড কোশ্চেন। খুবই চমৎকার একটা কোশ্চেন, দেখেন খুবই চমৎকার কোশ্চেন। কি মনে হয় দেখেন, যে দেয়ার আর 23 পোলস ইন এ কনস্ট্যান্ট ডিস্টেন্স বিটুইন ইচ পোল। দেয়ার আর 23 পোলস, মানে 23টা পোল আছে, উইথ এ কনস্ট্যান্ট ডিস্টেন্স। কনস্ট্যান্ট ডিস্টেন্স মানে মানে একটা ধ্রুবক, মানে ধ্রুব ডিস্টেন্স আছে, ধ্রুব মানে সমান ডিস্টেন্স, কনস্ট্যান্ট মানে একই বা ধ্রুবক। কনস্ট্যান্টের অ্যাকচুয়ালি বাংলা হচ্ছে ধ্রুবক, মানে এখানে বোঝা যাচ্ছে যে সেম ডিস্টেন্স আর কি, সেম ডিস্টেন্স বিটুইন ইচ পোল। মানে এখানে 23টা পোল যে আছে, প্রত্যেকটাতেই একটা পোল থেকে আরেকটা পোলের ডিস্টেন্স গুলো হচ্ছে সমান, এরকম করে মনে করেন পোল আছে। আচ্ছা, এই পোলগুলো যে আছে, এখন বলছে এ কার টেক্স 24 সেকেন্ডস টু রিচ 12 পোল। মানে 12 নম্বর পোলে পৌঁছাইতে যদি একটা কারের 24 সেকেন্ড সময় লাগে, কোশ্চেনটা হচ্ছে হাউ মাচ মোর টাইম উইল ইট টেক টু রিচ দ্য লাস্ট প্লেস। তাহলে এইটাতে মানে আহ ওই শেষটাতে পৌঁছাইতে মোট কত সময় লাগবে সেটা আপনাকে বের করতে বলছে। যদিও এখানে হাউ মাচ মোর টাইম উইল ইট টেক মানে আরো বেশি কত সময় লাগবে, মানে বেশি সময়টা কত লাগবে টোটাল। এখানে আমরা টোটাল সময়টাই বের করবো। এখানে বেশি সময়টা বলতে যদিও আমরা বুঝতে পারি যে হ্যাঁ বাকিটুক যাইতে কত সময় লাগবে, এইটা তা না, পুরা সময়টাই মানে আর বেশি কত টাইম লাগবে পুরাটাই যদি আমি পৌঁছাইতে চাই, এটার অ্যান্সারটা কি হবে। দেখেন এই অ্যান্সারটা আমরা খুব সুন্দর করে আমরা কিভাবে করে বের করতে পারি। খুবই চমৎকার একটা কোশ্চেন কিন্তু এটা, খুবই চমৎকার একটা কোশ্চেন। আচ্ছা কোথায় গেল, হ্যাঁ, এখানে একটা জিনিস দেখেন, মনে করেন এইটা একটা পোল আছে, এটা 1 নম্বর পোল, এইটা মনে করেন 2 নম্বর পোল, এইটা মনে করেন 3 নম্বর পোল। আচ্ছা, এরকম করে এ যদি 2 নম্বর পোলে পৌঁছায়, তাহলে একটা পোলের ডিস্টেন্স অতিক্রম করলো, 3 নম্বরে পোলে পৌঁছালে কি 2টা পোলের ডিস্টেন্স অতিক্রম করলো। এরকম করে এরকম করে করে যখন 12 নম্বর পোলে পৌঁছাবে, এ আসলে কয়টা ডিস্টেন্স অতিক্রম করবে দেখেন, একটা দুইটা, মানে 3 নম্বর পোলে যখন গেছে তখন 2টা ডিস্টেন্স অতিক্রম করছে, 4 নম্বর পোলে গেছে তখন 3টা ডিস্টেন্স অতিক্রম করছে, এই পোলের ডিস্টেন্স গুলা। তাহলে আমরা বুঝতেছি 12 নম্বর পোলে যখন যাবে তখন এখানে টোটাল কতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে। মানে এখানে ডিস্টেন্স কত আছে, এই যে কয়টা পোল আছে এর মধ্যে কয়টা পোল অতিক্রম করছে, তা 12 - 1 মানে 11টা। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি 11টি পোল অতিক্রম করতে, 11টা পোল অতিক্রম করতে কিন্তু তার আসলে সময় লাগছে 24 সেকেন্ড। তার মানে এই 24 সেকেন্ড সময় লাগছে কতগুলো পোল অতিক্রম করতে, 12টা পোল অতিক্রম, 11টা পোল অতিক্রম করতে। কারণ 12 নম্বরে পৌঁছাইছে, 12 নম্বরে যখন পৌঁছাবে এখানে কিন্তু পোল অতিক্রম করতে হয়েছে 11টা, কারণ 1 নম্বরেও ছিল 1 2 এরকম করে যদি আপনি চিন্তা করেন যে প্রথমে 1 নম্বর থেকে আমরা যদি 2 3 4 5 এইভাবে করে যদি আমরা শুরু করি, তাহলে আসলে 12 নম্বরে পৌঁছাইতে 11টা পোল অতিক্রম করে 12 নম্বরে পৌঁছাইছে 24 সেকেন্ড সময় লাগছে। এখন আমার তো মোট পোল আছে 23টা, তাহলে এরপরে আর কয়টা পোল আছে, এখানে আছে 23, এখানে মনে করেন আছে 12, 23 থেকে 12 বাদ দিলে 23 - 12 করলে আরো 11টা পোল আছে। তাহলে প্রথম 11টা পোল মানে যেহেতু কনস্ট্যান্ট ডিস্টেন্সে যাচ্ছে, প্রথম 11টা পোলে যদি 24 সেকেন্ড সময় লাগে, পরের 11টা পোলেও আমাদের 24 সেকেন্ডই সময় লাগবে। তাহলে মোট সময় হচ্ছে 24 + 24 মানে হচ্ছে 48, মানে আমাদের এখানে কত সেকেন্ড সময় লাগবে, 24 আর 24 যোগ করলে 48 সেকেন্ড সময় লাগবে। সবাই কি ক্লিয়ার হয়েছি? একটু আমাকে জানান, সবাই ক্লিয়ার হয়েছি? টোটাল আমাদের আসলে 48 সেকেন্ড সময় লাগবে। ইজ ইট ক্লিয়ার? সুন্দর না কোশ্চেনটা? কোশ্চেনটা কি ক্লিয়ার হয়েছে?
মানে 1 থেকে 12 পর্যন্ত যখন গিয়েছি, তাহলে 12 - 1 মানে হচ্ছে 11টা পোল অতিক্রম করছে, কত সময় লাগছে? 24 সেকেন্ড। তাহলে তেইশ তেইশ পর্যন্ত তো আমি পৌঁছাবো। তাহলে এইখান থেকে যখন, আপনি এভাবেও বলতে পারেন যে 1 থেকে তাহলে 23 পর্যন্ত পৌঁছাইলে আমি আসলে 22টা পোল অতিক্রম করতে হবে, 22টা পোল অতিক্রম করতে তার দ্বিগুণ লাগবে। 11টাতে যদি 24, তাহলে 22টাতে আসলে আমাদের হচ্ছে 24 দ্বিগুণে 48টা লাগবে, 48 সেকেন্ড। এই টাইপের কোশ্চেন কিন্তু প্রায় সময়ই আসে। মানে দেখে কিন্তু মনে করে অনেকেই যে এটা ঐকিক নিয়মে করতে হবে, যে 12টির জন্য সময় লাগছে 24, একটার জন্য কত, 48-এর জন্য কত, এইভাবে করলে কিন্তু হবে না। কারণ এখানে বলছে 12 নাম্বার পোলে পৌঁছাইছে, 12 নাম্বার পোলে পৌঁছাইছে মানে অতিক্রম করছে 11টা। অ্যাকচুয়ালি 11টার জন্য সময় লাগছে হচ্ছে আমাদের 24 সেকেন্ড। কিন্তু আমরা যখন 23 নাম্বার পোল পর্যন্ত পৌঁছাইতে চাই, তাহলে আসলে 22টা পোল অতিক্রম করতে হবে। তার মানে 11টার জন্য যদি 24 সেকেন্ড হয়, 22টার জন্য আসলে 48 সেকেন্ড সময় লাগবে। ক্লিয়ার হয়েছি? ওকে, অসাধারণ, সুন্দর। হুম হুম। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখানে কি বলেছে? এখানে বলছে যে ফাইন্ড আউট দ্য রং নাম্বার ইন দ্য সিরিজ। আপনাকে সিরিজের রং নাম্বারটা বের করতে বলছে। কি মনে হচ্ছে? এটাও কিন্তু একটা মেন্টাল অ্যাবিলিটি টাইপের কোশ্চেন, খুবই চমৎকার কোশ্চেন। যে 190, তারপরে দেওয়া আছে 166, 145, 128, 112, 191, এইগুলোর মধ্যে আমরা রং নাম্বার কোনটা? আচ্ছা, আমরা একটু চেক করি। প্রথম, আপনাদেরকে সবসময় আমি এই কথাটা বলি, সিরিজের সবচেয়ে বড় কথা, মোটামুটি যদি একই সিকোয়েন্সে যেতে থাকে, আপনি সবসময় ডিস্টেন্স বের করবেন। দেখেন এইখান থেকে এইটার মধ্যে ডিস্টেন্স কত? 190 থেকে 66 বাদ দিলে, 190 থেকে 166 বাদ দিলে কত হয়? তাহলে আমাদের আস্তে আস্তে কত, 24 না? 24 আসে, এখানে আসে 24, বিয়োগ করলে 24 আসে। এইটা থেকে এটা বিয়োগ করলে কত আসে? আহ 166 থেকে 145 যদি বিয়োগ করি, তাহলে আসে 1, 2, 21 আসে। আচ্ছা, 145 থেকে 128-এর মধ্যে ডিস্টেন্স কত আসে? 145 থেকে 128 বাদ দিলে, 145 মাইনাস 128 বাদ দিলে আসে 7, আর এখানে আছে 17, 17 আসে। আচ্ছা, এখানে কি অবস্থা? 128 থেকে 112 যদি বাদ দিই, 128 মাইনাস 112 করলে আমাদের আসে হচ্ছে 128 থেকে 112 বাদ দিলে 16। আচ্ছা, এখানে কি ডিস্টেন্স আসে? এখানে আসে 12। এখানে কত ডিস্টেন্স আসে? ডিস্টেন্স আসে হচ্ছে 9। হ্যাঁ, মানে ডিফারেন্স গুলো আমরা হিসাব করলাম। দেখেন, এখন আপনি একটু সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করেন, আমার ঝামেলা কোথায় হয়েছে একটু দেখেন। এখানে যদি ডিফারেন্স গুলো দেখি আমরা, এখানে হচ্ছে 24 ডিফারেন্স, এখানে এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 21। খুব সুন্দর যে 3 কমছে। এইবার ডিস্টেন্স কিন্তু 3 কমে না, এইবার কিন্তু 4 কমছে। তাহলে এখানে 3 কমলে এইখানে 4 না কমায়, যদি আমাদের এখানে 3 কমতো, 3 কমলে আসলে এখানে কত হইতো? মানে আমরা যদি এভাবে চিন্তা করি যে এইখানে এইটা এইটা যদি আমাদের 17-র জায়গায় এখানে কত আসতো বলেন? কারণ এখানেও 3 কমছে। তাহলে আমরা যদি এখানে চিন্তা করি এরকম, যে এই জায়গায় কমতো আমার আসলে 18 কমতো, এইখানে যদি আমার কমতো 15, তাহলে কিন্তু সিকোয়েন্সটা মিলে যাইতো। যদি এরকম হইতো, আমার কমছে এইটা, দেখেন ব্যাপারটা বুঝেন, আমাদের কমছে কিন্তু এইটা, যে 17 কমছে, 16 কমছে। সেইটা না কমে এই জায়গাটাতে যদি কমতো, এই জায়গায় কমছে 24, এই জায়গায় কমছে 21, এই জায়গায় যদি কমতো 21-এর পরে 18, এই জায়গায় যদি কমতো 15, এই জায়গায় কমছে তো 12, তারপরে কমছে 9, তাহলে কিন্তু মিলে যাইতো। মানে এই যে দেখেন, 24 কমছে, তারপরে 21 কমছে, 17 না কমে যদি 18 কমতো, 16 না কমে যদি 15 কমতো, তাহলে এটা কি হইতো? আপনি একটু চিন্তা করেন যে কোথায় আসলে ঝামেলাটা হইলো। ঝামেলাটা হইলো এই জায়গায় কমনলি যায় আমরা ঝামেলায় পড়ছি। তাহলে আমাদের 17 কম না হয়ে যদি 18 কমতো, তাহলে এটা হয়ে যাইতো 127। তাহলে 127 হলে কি হইতো? 145 থেকে 127 বিয়োগ করলে 118, 127 থেকে 112 বিয়োগ করলে আবার 15, তখন কিন্তু আমাদের মিলে যাইতো। কারণ প্রথমটার ডিফারেন্স হচ্ছে 24, তারপরে ডিফারেন্স 21, তারপরে ডিফারেন্স 18, তারপরে ডিফারেন্স 15, তারপরে ডিফারেন্স 12, তারপরে ডিফারেন্স 9। তার মানে আমার সমস্যা হচ্ছে 128-এ। 128টা হচ্ছে আমাদের রং নাম্বার। বলছে যে এই সিকোয়েন্সের মধ্যে রং নাম্বার কোনটা। কথা কি বুঝেছি? কথা বুঝলাম কি? মানে এই সিকোয়েন্সটার মধ্যে আপনাকে রং নাম্বারটা খুঁজে বের করতে বলছে, যে কোন নাম্বারটা সিকোয়েন্সের সাথে মিল খায় নাই। মানে এইখানে ডিফারেন্স তো 24, এইখানে ডিফারেন্স তো আছে 21। এখন এইখানকার ডিফারেন্সটা তাহলে 24 থেকে 3 কম, এটা এইবার 3 কম হইলে এইবার ডিফারেন্স 18 হওয়ার কথা, আর 18 হইলে এটা কত হয়ে যেত? তাহলে 127 হইতো।
তাহলে এইবার কত হবে? 127 থেকে 112 বিয়োগ করলে এখানে 15, সব মিলে গেছে, তারপরে 12, তারপরে ডিফারেন্স হচ্ছে 9, তাহলে মিলে গেছে। তার মানে এখানে 27 হইলে সবকিছু মিলে যায়। সবাই বুঝেছি? ক্লিয়ার? আমাদের সমস্যাটা হচ্ছে 128-এ। বুঝেছি? ক্লিয়ার? ওকে, এটা কি ক্লিয়ার? কারা কারা হইছেন? এখন ক্লিয়ার হইছেন? মানে ডিফারেন্সটা এইটা থেকে এটা বিয়োগ করলে 24, এটা থেকে এটা বিয়োগ করলে 24-এর চেয়ে 3 কম হচ্ছে 21, এইটা থেকে এটা বিয়োগ করলে 21-এর চেয়ে 3 কম হবে 28, 21-এর থেকে 3 কম হচ্ছে 18। তাহলে এইটা বিয়োগ করলে তো আসলে 18 আসে না, 17 আসে। তো অ্যাকচুয়ালি সেই জন্য আমাদের এটা হইতে হবে 127, তাহলে 18 আসবে। তারপরে এইটা 18 সে 3 কম হচ্ছে 15, তার চেয়ে এই ডিফারেন্স আবার 12, তার চেয়ে 3 কম 12, তার চেয়ে 3 কম হচ্ছে 9, ডিফারেন্সটা তাহলে ঠিক থাকবে। ওকে, ওকে, অস্থির। আচ্ছা, বলছে ইফ দ্য nth নাম্বার অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ 4n+1, তাহলে দেন দ্য কমন ডিফারেন্স ইজ। একটা জিনিস মনে রাখবেন যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে বা এই ধারার অঙ্কের ক্ষেত্রে আপনাকে কখনো যদি এইরকম করে n তম পদ দিয়ে দেওয়া থাকে, nth টার্ম যদি দেওয়া থাকে, সেইটার ডিফারেন্স মানে কমন ডিফারেন্স মানে ওই যে সাধারণ অন্তর যে কথাটা আমরা বলি, কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর কথাটা যে বলি, সমান্তর ধারার সাধারণ অন্তর যে কথাটা বলি, সেইটা বের করার জন্য সিরিজে যাওয়ার দরকার নাই। এন এর সাথে যেই পদটা থাকে, এন এর সাথে যে 4 থাকে, এই 4টাই হচ্ছে কমন ডিফারেন্স, এটা মনে রাখবো আমরা। মানে এন এর সাথে যেই জিনিসটা যোগ থাকবে সেটাই হচ্ছে কমন ডিফারেন্স। আপনি পদ বের করেও বের করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন এন এর ভ্যালু 1 বসাইলে আপনি প্রথম পদ পাবেন। এন এর ভ্যালু 1 বসাইলে প্রথম পদ মানে কি 4 × 1 + 1 মানে হচ্ছে 5, প্রথম পদ হবে 5। সেকেন্ড পদ পাবো এন এর মান 2 বসাইলে, তাহলে এন এর মান 2 বসাইলে 4 × 2 = 8 আর 1 = 9, তাহলে 9। এন এর মান 3 বসাইলে 3 × 4 = 12 আর 1 = 13, 4 বসাইলে 17, তাহলে ডিফারেন্স পাওয়া যাচ্ছে 4 করে। কিন্তু আমার এইভাবে করে বের করার প্রয়োজন নাই, মনে রাখতে হবে এন এর সাথে যেটা জিনিস থাকবে সেটাই আসলে সাধারণ সাধারণ অন্তর। এটা কিন্তু আমরা মনে রাখবো। সবাই কি ক্লিয়ার? বুঝছি? পারবো? ঠিক আছে, বুঝলাম। পারবো আমরা। মানে এন এর মান 1 2 3 ধরার প্রয়োজন নাই, আপনার কখনো যা থাকবে, মনে করেন 6n-1 দেওয়া আছে, কোনো দরকার নাই, আপনি জাস্ট 6 বলে দিবেন, সেটাই হচ্ছে সাধারণ অন্তর হয়ে যাবে। ক্লিয়ার? বুঝেছি সবাই? ওকে। আচ্ছা, নদী নৌকার অঙ্ক তো সেদিনই করাইলাম, তাই না? নদী নৌকার অঙ্ক খুবই সহজ একটা অঙ্ক আসছে, দেখেন। এ বোট গোজ আপ স্ট্রিম ইন 39 মিনিটস। আপ স্ট্রিম মানে কি বলেন তো? ওই যে আপনাদেরকে করিয়েছিলাম, কি বলেন তো আপ স্ট্রিম মানে কি? ডাউন স্ট্রিম মানে হচ্ছে অনুকূল, আর আপ স্ট্রিম মানে প্রতিকূল, মানে বিপরীত দিকে যাওয়া। স্রোত যেদিকে তার বিপরীত দিকে যাচ্ছে, প্রতিকূল। আপ স্ট্রিম মানে হচ্ছে প্রতিকূলে যাওয়া। আপ স্ট্রিম ইন 39 মিনিটস। দ্য স্পিড অফ স্ট্রিম ইজ 3 কিলোমিটার/আওয়ার। মানে স্রোতের যে গতিবেগ, এটা হচ্ছে স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগকে আমরা ভি ধরি। মনে আছে? আমার বেসিক ক্লাস করতে হবে কিন্তু, বেসিক ক্লাসগুলো ইউটিউবে ফেসবুকে দিয়ে দেওয়া আছে। মানে সবসময় বোটের বোটের যেই বিষয়, বোটের যে আমরা স্পিড ধরি সেটা হচ্ছে এক্স, আর যেইটা আমরা স্ট্রিমের স্ট্রিমের স্পিড ধরি সেটা হচ্ছে কি বলেন তো ওয়াই। এইটা তাহলে এটা কিসের ভ্যালু দেওয়া আছে? স্ট্রিমের ভ্যালুটা দেওয়া আছে, স্ট্রিম মানে ওয়াই এর ভ্যালুটা দেওয়া আছে। ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে? 3 কিলোমিটার/আওয়ার। আবার যেটা হচ্ছে আপ স্ট্রিম মানে প্রতিকূল, বিপরীত দিকে যাওয়া, এই প্রতিকূলের ভ্যালু হচ্ছে x-y, সেই মানটা কত দেওয়া আছে? 39 মিনিটসে গেছে, 39 মিনিটসে গেছে 13 কিলোমিটার। কিন্তু আমার তো লাগবে কত কিলোমিটার/আওয়ার। আমরা জানি 39 মিনিটসে যেটা 13 কিলোমিটার যাবে, সেইটা 60 মিনিটে কতটুকু যাবে। তাহলে আমরা বলতে পারি 1 মিনিটে কতটুকু যাবে? 1 মিনিটে যাবে হচ্ছে 13 কিলোমিটার/39। তাহলে 60 মিনিটে কত যাবে? আপনাদের এমসিকিউ আসলে তো আর এইভাবে ভেঙে করতে হবে না, তারপরও বুঝাই দেওয়ার জন্য ভেঙে ভেঙে করতেছি। ইন্টু 60 ভাগ হচ্ছে 39, আপনি কাটাকাটি করলে এখানে পাবেন হচ্ছে 20। তার মানে 20 কিলোমিটার/আওয়ার হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার হচ্ছে ডাউন স্ট্রিম মানে প্রতিকূলে বেগ। প্রতিকূলে বেগ হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার।
তাহলে এখন দেখেন আপনার লাগবে কিসের মান, বোট যেটা আছে বা নৌকার যেটা আছে, স্টিল ওয়াটারে, স্থির পানিতে নৌকার বেগ বের করতে বলছে। স্থির পানিতে নৌকার বেগ হচ্ছে এক্স এর মান, এক্স মাইনাস ওয়াই এর মান তো 3 দেওয়া আছে, এক্স মাইনাস 3 ইকুয়াল 20, তার মানে এক্স এর মান আসবে 20 প্লাস 3 মানে 23। ক্লিয়ার কি ক্লিয়ার না? এই অঙ্কগুলো আমরা করেছি না, এটার অ্যান্সার আসবে 23। পারবেন না? তাই না? বুঝছি, ক্লিয়ার। মানে একটা একটা হচ্ছে বোট, সেটা 13 কিলোমিটার আপস্ট্রিমে, 13 কিলোমিটার আপস্ট্রিমে গেছে 39 মিনিটে। তো 39 মিনিটে যেটা 13 কিলোমিটার গেছে, 1 ঘন্টায় কত গেছে, মানে 60 মিনিটে কত গেছে, 60 মিনিট মানে 1 ঘন্টা। সেটা তো অতটাই হচ্ছে প্রতিকূলে বেগ। তার মানে প্রতিকূলে বেগ মানে হচ্ছে ডাউন স্ট্রিম, আপ স্ট্রিম মানে প্রতিকূলে বেগ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 20 কিলোমিটার পার আওয়ার। তার মধ্যে বলেছে স্ট্রিম স্রোত যেটা আছে, স্রোতের বেগ বলেছে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে সেখান থেকে আমরা যদি এক্স এর ভ্যালুটা বের করি তাহলে আমাদের হয়ে যাবে। ক্লিয়ার? বুঝছি, পারবো? অস্থির? ওকে, আচ্ছা, একটা দেখেন, কোশ্চেনটা দেখেন, ক্রিটিক্যাল কোশ্চেন, একটা সুন্দর কোশ্চেন। যে ইন এ রেস অফ 500 মিটার, ইন এ 500 মিটার রেস, দ্য রেশিও না, দ্য রেশিও অফ স্পিডস অফ টু, মানে কন্টেস্টেন্টস, মানে প্রতিযোগী, কন্টেস্টেন্ট বলি না আমরা। তো এই দুইজন প্রতিযোগী এ আর বি, এদের যে স্পিডের রেশিও সেটা হচ্ছে 3:4, 3:4 রেশিওতে তারা আসলে দৌড়াচ্ছে এইটাতে। এ হ্যাজ এ স্টার্ট অফ 140 মিটার, দেন এ উইন্স বাই। আচ্ছা, খুবই চমৎকার একটা বিষয়। মানে ঘটনা কি ঘটছে, এ আর বি দুজনেই রেস দিচ্ছে, এ আর বি দুজনেই রেস খেলা খেলতেছে। দেখা যাচ্ছে? ভালো করে দেখেন, আমি একটু ভালো করে বুঝাই দিচ্ছি, ভালো করে মনোযোগ দেন। এ আর বি দুজনই রেস খেলতেছে। তো রেসটা হচ্ছে কতটুকু, রেসটা হচ্ছে আমাদের 500 মিটারের, মানে রেসটা হবে হচ্ছে 500 মিটার, 500 মিটার ডিস্টেন্সের একটা রেস হচ্ছে। তাহলে এ আর বি হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। তার মধ্যে এ হ্যাজ এ স্টার্ট অফ, মানে এ যখন স্টার্ট করছে, সে অলরেডি, এ এখন এখানে আছে মনে করেন, অলরেডি এখন সে আসলে সে আসলে কতটুকু ডিস্টেন্সে আছে, সে কিন্তু অলরেডি 100 100 মানে 140 মিটার ডিস্টেন্সে কিন্তু ও কিন্তু আগায় আছে, 140 মিটার ডিস্টেন্সে সে উপরে উপরে আছে। তারপরে মানে এদের স্পিড যদি 3:4 হয়, তাহলে এ যে উইন করবে, এ যখন এখানে পৌঁছায় যাবে, এই জায়গায় যখন পৌঁছায় যাবে, তখন বি কতটুকু পিছনে থাকবে, বি কতটুকু পিছনে থাকবে, মানে এ উইন্স বাই, মানে কত মিটার ডিস্টেন্সে এ উইন হবে। অর্থাৎ এ যখন পৌঁছা যাবে, বি তখন কত দূরে থাকবে, এইটা আমাকে বের করতে হবে। যে বি এখনো তো পৌঁছায় নাই, না পৌঁছাইলে সে কত দূরে থাকবে সেটা আসলে বের করতে হবে। কথা কি বোঝা গেছে? কথা বুঝছেন কি? মানে এই টোটাল টোটাল যে আমাদের ডিস্টেন্স সেটা 500, এ আগে থেকে আগায় আছে 140, এর আর বাকি কতটুকু আছে, মানে 500 থেকে 140 যদি বাদ দিই, তাহলে দাঁড়াচ্ছে 360 মিটার এ যাবে। এই 360 মিটার যখন অতিক্রম করবে, তখন বি কত ডিস্টেন্সে যাচ্ছে সেটা আসলে আমাদেরকে বের করতে হবে। এখন দেখেন, ডিস্টেন্স আর স্পিড তো পরস্পরের প্রপোর্শনাল, মানে সমানুপাতিক, মানে যত বেশি স্পিড হবে তত বেশি দূরে যাবে। তাহলে এখন আমি যদি বলি এ আর বি, দেখেন এ আর বি 3:4 অনুপাতে যাচ্ছে, তাহলে আমরা যদি বলি এ এর ডিস্টেন্স বাই বি এর ডিস্টেন্স, এ এর ডিস্টেন্স বাই বি এর ডিস্টেন্স সমান এ এর স্পিড বাই হচ্ছে বি এর স্পিড, মানে এ যত দূর যাবে ভাগ বি যত দূর যাবে ইকুয়াল এর স্পিড যত ভাগ হচ্ছে বি এর স্পিড তত। এটা প্রপোর্শনাল, প্রপোর্শনাল মানে এটা সমানুপাতিক, মানে এ বাই বি সমান হচ্ছে এর স্পিড বাই বি এর স্পিড, কারণ এ যত দূর যাবে ভাগ বি যত দূর যাবে ইকুয়াল হচ্ছে এর স্পিড ভাগ হচ্ছে বি এর স্পিড, কারণ এদের স্পিডের রেশিও দেওয়া আছে 3:4। এ এ কতটুক আসলে উইন করতে হইলে এ কত মিটার গেছে, এ এখান থেকে এইটুক কত মিটার গেছে দেখেন, এখানে যেহেতু আগে থেকে 140 মিটার চলেই আসছিল, তার মানে আর বাকি অতিক্রম করতে 360 মিটার। তাহলে ওই সময় বি কতটুকু যাবে সেটা বের করে ফেলতে পারবো 3/4 করলে। তাহলে এখান থেকে আমরা বি এর মান পাচ্ছি 360 ইন্টু, এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে উপরে যাবে 4, নিচে আসবে 3, কাটাকাটি করলে 3 এ 4 হচ্ছে 12, 120, তার মানে 480 মিটার।
তার মানে বি কিন্তু 480 মিটার যাবে। বি তো এইখান থেকে শুরু করছে, এইখান থেকে ও 480 মিটার অতিক্রম করে ফেলবে। বিটা এইখান থেকে অ্যাকচুয়ালি 480 মিটার চলে যাবে। বি এর আসলে আর কত মিটার দরকার ছিল, আর কত মিটার গেলে ও ফার্স্টকে ধরতে পারতো, মানে জায়গায় পৌঁছাইতে পারতো? আরো 20 মিটার আছে, কারণ টোটালটা তো হচ্ছে 500 মিটার। তাহলে 500 মিটার থেকে 480 বাদ দিলে আসবে হচ্ছে 20 মিটার। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 20 মিটার। কথা বুঝছি কি বুঝি নাই? কথা কি ক্লিয়ার? বুঝেছি সবাই? বুঝলাম? পারবো? মানে এখানে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে এ আগে থেকেই আমাদের 140 মিটার আগে ছিল, তাহলে ওর আর 360 মিটার অতিক্রম করতে হচ্ছে। এই 360 মিটার অতিক্রম করার জন্য, 360 মিটার অতিক্রম করার জন্য যখন এই 360 মিটার অতিক্রম করছে, বি তখন কত দূর গেছে সেটা কিভাবে করে বের করব? সেটা আমাদের বিষয়টা হচ্ছে এ যত দূর, যত যত দূরে যাবে বাই বি যত দূরে যাবে ইকুয়াল হচ্ছে এদের স্পিডের সমানুপাতে, কারণ স্পিড যত বেশি হবে তত দূরে আসলে তারা যাবে। ক্লিয়ার? ওকে, ভেরি গুড, সুন্দর, অসাধারণ। ওকে, আচ্ছা, কি মনে হচ্ছে এটা, এটা কি হবে? আচ্ছা, এটা তো বিশাল একটা কোশ্চেন ছিল না? এটা এটা একটা বিশাল কোশ্চেন ছিল আগে থেকেই, যে এ পার্সন বাই সার্টেন নাম্বার অফ মার্বেলস এট 20%, 20 পার টাকা, অ্যান্ড ইকুয়াল নাম্বার এট 30 পার টাকা। He mixes them and sells them at 25 per টাকা. His gain or loss in transaction is। আচ্ছা, এখানে এই বাংলায় কথা বললে এই টাইপের কোশ্চেন আপনারা অনেক করছেন, যে টাকায়, দেখেন টাকায়, বাংলায় যদি আমি একটু বলি, টাকায় হচ্ছে 20টা, টাকায় 20টা এবং 30টা, টাকায় 20টি ও 30টি, মানে সমান সংখ্যক ক্রয় করে, টাকায় 20টি দরে এবং 30টি দরে সমান সংখ্যক ক্রয় করে। বাংলা কোশ্চেনটা আমি বলতেছি, বাংলা কোশ্চেনটা কি? সমান সংখ্যক ক্রয় করে টাকায় 25টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এইটাই কোশ্চেন, এই টাইপের কত লাভ বা ক্ষতি হবে, মানে এইটা আসলে আপনার কোশ্চেনটা যেটা বুঝিয়েছে। কথা কি বোঝা গেল? কি কোশ্চেন বুঝিয়েছে বুঝছেন? এ পার্সন বাই সার্টেন নাম্বার অফ মার্বেলস, মানে মার্বেল কিনছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের, সেটা কি 20 পার টাকা, মানে 20টা, মানে পার টাকায় 20টা, টাকায় 20টা ধরে, এবং ইকুয়াল নাম্বার এট 30 পার টাকা, মানে কিছুগুলা 20 পার টাকায় কিনছে আর কিছুগুলা 30 পার টাকায় কিনছে, না কিছুগুলা শুধু না, সমান সংখ্যক কিনছে। আসলে এইটা দিয়ে এইটা যতগুলা কিনছে এইটাও তত, মানে 20 টাকা দরে জয়টা কিনছে 30 টাকা দরেও সমান সংখ্যকই কিনছে, আলাদা কিছু কিনে নাই, আলাদা সংখ্যক কিনে নাই। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? এইটা এখন, এখন এইটা বলছে ক্রয় করে যদি টাকায় 25টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এই ধরনের অঙ্ক করার অনেকগুলা নিয়ম আছে। হ্যাঁ, অনেকগুলা নিয়ম আছে। একেবারে নর্মাল বেসিক নিয়ম হচ্ছে প্রত্যেকটার একটা একটা করে বের করা। 20টার দাম 1 টাকা, আমি যদি 20টি দরের কথা চিন্তা করি, 20টির দাম কত বলেন? হ্যাঁ, 20টার প্রাইস কত? 20টার প্রাইস হচ্ছে 1 টাকা, 20টার প্রাইস হচ্ছে আমাদের 1 টাকা। তাহলে একটার প্রাইস কত? একটার প্রাইস হচ্ছে, হ্যাঁ, একটার প্রাইস হচ্ছে 1/20 টাকা। মানে প্রত্যেকটার প্রাইস আমরা যদি বের করি, একটার প্রাইস হচ্ছে 1/20 টাকা। আবার 30টার প্রাইস হচ্ছে, আগে আগে বেসিক নিয়মটা আমি শিখাচ্ছি। আবার কিনছি যখন 30টার প্রাইস হচ্ছে আমাদের কি 1 টাকা, তাহলে একটার প্রাইস কত? একটার প্রাইস হচ্ছে আমাদের 1/30 টাকা। তার মানে আমি যদি একটা একটা দুইটা, দুইটা জিনিস যদি কিনি, মানে 1+1, মানে দুইটা দুইটা জিনিস যদি কিনি, তাহলে আমার টাকা লাগবে হচ্ছে 1+20 + 1+30, মানে অ্যাকচুয়ালি আমরা যদি লসাগু করি 60, তাহলে এখানে 3+2 মানে আমাদের আসতেছে 5/60, কাটাকাটি করলে আসে 1/12, তার মানে 1/12 টাকা। তার মানে দুইটা জিনিসের, দুইটা জিনিস কিনলে আমাদের টোটাল টাকা লাগবে হচ্ছে 1/12 টাকা। এখন এই দুইটা জিনিস কিনলাম আমরা,
তাহলে দুইটা জিনিস কিনলে আমার যদি 1/12 টাকা লাগে, এই দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস কিনলে কত লাগবে, এভারেজে কত পড়বে তাহলে? 1/12 এর ভাগ 2, মানে হচ্ছে 1/24 টাকা। এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস। এটা হচ্ছে কস্ট প্রাইস, মানে কিনতে আমার আসলে প্রতিটা কিনতে আমাদের আসলে কত লাগছে, 1/24 টাকা। আবার সেলিং প্রাইসের কথা যদি আমরা বলি, সেলিং প্রাইস হচ্ছে 25টা বিক্রি করতে আমাদের 1 টাকা আমরা পাইছিলাম। তাহলে একটা বিক্রি করলে আমাদের কি, বিক্রি করলে কি 1/25 টাকা। এটা বেসিক নিয়ম, বেসিক নিয়মটা আগে আমি দেখাচ্ছি। এটা বেসিক নিয়ম। এখন আমরা দেখতেছি 1/24 আছে আর 1/25 আছে। 1/24 আর 1/25 এর মধ্যে কে বড়? অ্যান্সার হচ্ছে 1/24 বড়, কারণ নিচেরটা যদি ছোট হয় তাহলে সেটা বড় হয়। তার মানে কস্ট প্রাইস বেশি, কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, তার মানে এখানে ক্ষতি হবে। ক্ষতি মানে কি, লস। লস কতটুকু হবে? লস হবে হচ্ছে আমাদের 1/24 মাইনাস 1 বাই কত, 25। এটা আমাদের লস হবে। রাইট? ক্লিয়ার? বুঝছি কি? একটু আমাকে জানান, একটু কমেন্ট করেন সবাই, বুঝতে পারছেন কিনা। বুঝছেন? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এখন দেখেন, 24, 1/24, এই দুটো যদি আমরা লসাগু করি তাহলে পাবো কত, 600। লসাগু করেন, এমনিতেই লসাগু করে ফেলতে পারেন, যে 24, 25, এটা তো আহ হ্যাঁ যায় না, কোনো তো কাটাকাটি যাচ্ছে না, কারণ এটা শুধু 5 দিয়ে, 1 আর 5 আর 25 দিয়ে যায়। আর এটা এই দুটা তার মানে গুণ করতে হবে, গুণ করলে আসলে 600 আসবে। তাহলে 600 করলে এটাকে এটা দিয়ে ভাগ করলে 25 মাইনাস হবে 24, তার মানে 1/600। তার মানে এখানে লস হবে হচ্ছে 1/600। তাহলে পার্সেন্টেজ অফ লস, তাহলে পার্সেন্টেজ অফ আমরা যদি লস বলি, পার্সেন্টেজ অফ লস যদি আমরা বলি, তাহলে 1/600 বাই, আমরা জানি ক্রয় মূল্যের উপর বা কস্ট প্রাইসের উপরে সবসময় লাভ বা ক্ষতি ডিপেন্ড করে, বাই হচ্ছে 1/24 ইন্টু হচ্ছে 100%। তাহলে আমরা পাবো 1/600 ইন্টু 24 ইন্টু হচ্ছে 100%। শূন্য শূন্য কাটা, এখানকার শূন্য শূন্যের সাথে 4 6 হচ্ছে আমাদের 24, তার মানে কত পার্সেন্ট, 4%। তার মানে অ্যান্সারটা হবে আমাদের হচ্ছে 4%। দেখেন বুঝছেন কিনা, এটার অ্যান্সার হচ্ছে 4%। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, তো এই জিনিসটা, এই জিনিসটা যদি বুঝে থাকেন ক্লিয়ার লেখেন। কিন্তু এটা আমরা আরেকটা নিয়মে আপনাকে আমি করা শিখাবো, যাতে করে পরীক্ষার হলে আপনি ভগ্নাংশের ঝামেলায় না পড়েন। সেইটার জন্য আরেকটা নিয়মে আমি শিখাবো। কারণ এই অঙ্কই আপনাকে কিন্তু আগেও শিখাইছি, আপনাদেরকে আগেও শিখাইছি। মানে আরেকটা নিয়ম আপনারা অনেকেই ভুলে গেছেন বা অনেকেই ক্লাস করেন নাই, এমনও হইতে পারে। আরেকটা নিয়ম কিন্তু আপনাদেরকে আমি শিখাইছিলাম, দেখেন খেয়াল করেন। আরেকটা নিয়ম হচ্ছে, নিয়মটা হচ্ছে এরকম যে আপনাকে মাথায় রাখতে হবে, আমরা কাহিনী যেটা করলাম, এখানে এত সব কাহিনী কেন করলাম এটা আগে বুঝতে হবে। বুঝতে হবে যে আমরা এই যে 20 পার টাকা, মানে একটা জিনিস 1 টাকায় 20টা কিনছি, আরেকটা জিনিস 1 টাকায় 30টা কিনছি, এই দুইটা কিন্তু আমরা ক্রয় মূল্য হিসাব করতে পারতেছি না। কেন? কারণ একটা 20টা আর একটা 30টা, কিন্তু এখানে বলছে ইকুয়াল নাম্বার আমাকে কিনতে হবে। তাই ইকুয়াল নাম্বারের জন্য আমাকে আসলে কস্ট প্রাইসটা বের করতে হবে, এটা হচ্ছে মেইন কথা ইকুয়াল নাম্বারের জন্য। এখন ইকুয়াল নাম্বারটা একই হইতে হবে এমন কোনো কথা না, ইকুয়াল নাম্বারটা এক হওয়াটা জরুরি না, ইকুয়াল নাম্বারটা এক হইতে হবে এটা কোনো জরুরি না। মানে আপনাকে বুঝতে হবে যে 20 টাকায় 20টি এবং টাকায় 30টি যে আছে, এই টাকায় 20টি আর টাকায় 30টি থেকে একটার দামই বের করতে হবে, এটা কোনো ব্যাপার না, কিন্তু সমান সংখ্যকের দাম বের করতে হবে। এই সমান সংখ্যক আপনার কয়টা বের করলে আপনার জন্য সুবিধা হয়? অ্যান্সার হচ্ছে এদের লসাগুর পরিমাণ যদি আপনি বের করেন, সেটা হচ্ছে 20, 25 এবং 30, এই তিনটার আগে আপনি লসাগু করেন। এই তিনটা লসাগু করলে কি পাবেন, সবগুলা যেহেতু আমাদের আহ বললাম প্রথমে 2 দিয়ে যায়, তাহলে 10, 25, 15। এইবার আমরা যদি 5 দিয়ে দেই, 5 দ্বিগুণে 10, 5 5 25, 3 5 15, তাহলে 3 5 15 দ্বিগুণে 30, 30 দ্বিগুণে হচ্ছে 60, আর 5 7 হচ্ছে আমাদের 300। তার মানে এদের লসাগু হচ্ছে আমাদের 300, তাই না? এদের এলসিএম, এলসিএম হচ্ছে আমাদের 300। এই 300টা নিয়ে আপনি কাজ করবেন এলসিএম নিয়ে, তাতে করে কি হবে, তাতে করে আপনার এইখানে আর কোনো ইয়ের ঝামেলা থাকবে না, কিসের, ভগ্নাংশের ঝামেলা থাকবে না। 300 নিয়ে কি কাজ করবেন ভালো করে বুঝেন। আপনি যে 20টা কিনছিলেন পার টাকা দিয়ে, তাহলে 20টা কিনতে যদি আপনার 1 টাকা খরচ হয়, 300, মানে আমি 20 টাকা, 20টা কিনতে যদি আমাদের 1 টাকা খরচ হয়, তাহলে আপনি বলেন আমরা যদি 300 পরিমাণ কিনতাম তাহলে আমার কয় টাকা খরচ হইতো?
তাহলে 300/20 এইটা, তার মানে আসলে কত, শূন্য শূন্য কাটা, 15 টাকা খরচ হইতো। এইটা আমরা বের করব। আমি 300 পরিমাণ কেনার টাকা বের করলাম, এতে করে আমাদেরকে ভগ্নাংশ থেকে আমরা বেঁচে যাব। আবার 30টা 1 টাকা দিয়ে কিনছি, তাহলে 300 পরিমাণ যদি আমরা কিনতাম, তাহলে কত টাকা লাগতো? তাহলে 300/30 মানে হচ্ছে 10 টাকা আমাদের লাগতো। তাহলে টোটাল 300 আর 300 যোগ করলে কত হয়? 300 যোগ করলে হয় 600। এই 600 পরিমাণ কিনতে আমাদের টাকা লাগতো, আমাদের হচ্ছে 25 টাকা। তার মানে এইবার 600 পরিমাণের জন্য আমরা আসলে কস্ট প্রাইস বের করে ফেলছি। তার মানে এই 600 পরিমাণের জন্য সেল প্রাইস বের করলে আমার হয়ে যাবে। তার মানে আমরা যদি বলি 25টা বিক্রি করছি আমরা 1 টাকায়, তাহলে 600 পরিমাণ বিক্রি করতে আমাদের আসলে কত টাকা লাগবে? তাহলে উপরে হবে 600, নিচে হবে 25, কাটাকাটি করলে হবে এখানে 24। তার মানে এখানে লাগবে হচ্ছে আমাদের 24 টাকা। তাহলে আমাদের কস্ট প্রাইস হচ্ছে 25 টাকা, সেল প্রাইস হচ্ছে আমাদের 24 টাকা। তার মানে কি লস, কারণ কি কস্ট প্রাইস বেশি, ক্রয় মূল্য বেশি হলে লস। কয় টাকা লস? এটা থেকে এটা বিয়োগ করলে 25 - 24 মানে 1 টাকা লস। কার মধ্যে? আমরা জানি কস্ট প্রাইসের মধ্যেই লাভ বা লস, ইন্টু হচ্ছে 100%। তার মানে আমরা এখানে পাচ্ছি 1/25 ইন্টু হচ্ছে 100%, তার মানে অ্যাকচুয়ালি কত? 4%। ক্লিয়ার কি ক্লিয়ার না? আমরা কি বুঝেছি? আমাকে একটু জানান, সবাই কি বুঝেছি? একটু আমাকে ধুমধাম করে বলেন, সবাই কি বুঝছেন? মানে আপনার এলসিএম দিয়ে করি কেন আমরা? এলসিএম দিয়ে করলে আমাদের ইয়েগুলো আর আসে না, ওই যে আমাদের ভগ্নাংশগুলো আর আসবে না, আমাদের ফ্র্যাকশন গুলো আর আসবে না। ফ্র্যাকশনের কাহিনী আমরা বাদ বাদ দিয়ে দিতে পারবো। ইজ ইট ক্লিয়ার? বুঝেছি, একদম ক্লিয়ার, রাইট। খুবই সুন্দর। তো আমাদের সমান সংখ্যক যে বের করব, আমরা ধরে নিব যে মানে ওর লসাগুর সমান, ওর যত দূর যেটা আসলে এলসিএম আছে বা লসাগু আছে, ওইটুক পরিমাণ আমরা আসলে কিনছি বা হচ্ছে বিক্রি করেছি। ঠিক আছে, ওকে। ওকে, দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি at 8% per annum for 6 years is half of sum. ওকে, বলছে যে প্রফিটটা, আমরা জানি কি, আই ইকুয়াল পি এন আর। আমরা জানি আই মানে ইন্টারেস্ট ইকুয়াল পি ইন্টু এন ইন্টু আর। পি ফর প্রিন্সিপাল অ্যামাউন্ট, এন ফর হচ্ছে নাম্বার অফ ইয়ার্স বা নাম্বার অফ টার্মস, আর আর হচ্ছে রেস্ট অফ রেস্ট মানে রেট অফ ইন্টারেস্ট, তাই না? রেট অফ ইন্টারেস্ট, আই ইকুয়াল পি এন আর। হ্যাঁ, মানে যদি পার্সেন্টেজটাকে আমরা উল্লেখ না করে দেই, PNR/100ও দেওয়া যায়, PNR/100ও দেওয়া যায়, PNRও দেওয়া যায়, দুইটাই দেওয়া যায়, যাই দেন সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা যদি ফর্মুলাটা I = PNR, যেটা অ্যাকচুয়াল ফর্মুলা, I = PNR/100 দেওয়া যায়, যদি এটাকে I 8 ধরি, তাহলে নিচে একটা 100 ধরতে হবে। আর 8% আর এর মান ধরলে, তাহলে পার্সেন্টেজের মধ্যেই তো বাই 100 আছে। এখন দেখেন, খেয়াল করেন, খুবই চমৎকার ভাবে করে কোশ্চেনটা দেখেন, যে এখানে যেটা বলছে যে আমাদের দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ইজ 8% পার অ্যানাম, মানে এই আর এর মান হচ্ছে 8/100, কত? 6 ইয়ার্স এর জন্য। এন এর মান হচ্ছে 6 ইয়ার্স। বলছে যেই ইন্টারেস্টটা আপনি পাবেন, সেই মানিটা সেই মানিটা কি? হাফ অফ দা হচ্ছে সাম, মানে মানে এই যে আমার যে ইন্টারেস্টের যে সামটা আমি যে আসলে পাবো, সেইটা কি হবে? এই এক্সট্রার মানটার হাফটা পাবো হচ্ছে আমাদের এইখানে ইন্টারেস্টের ভ্যালুটা। তাহলে আলটিমেটলি দুই পাশে এক্স এক্স কাটা গেলে এখানে কি মান বের করা পসিবল? অ্যান্সার হচ্ছে ডেটা ইজ ইনঅ্যাডিকুয়েট, মানে পর্যাপ্ত ডেটা নাই, এখান থেকে কিছুর মান বের করা যাবে না। মানে এখান থেকে কিছুর মান বের করা যাবে না, কারণ দুই পাশেই এক্স এক্স কাটা যাবে। কথা কি বোঝা গেছে? দুই পাশে কি কাটা যাবে বলেন তো? দুই পাশে এক্স এক্স কাটা যাবে। দুই পাশে যেহেতু এক্স এক্স কাটা যাবে, তাই এখানে কিছুই মান বের করা যাবে না। আমরা যদি ধরে নিই প্রিন্সিপাল অ্যামাউন্ট এক্স ছিল, তাহলে যেহেতু এটা হাফ অফ দ্য সাম এইটা, তাহলে x/2, দুই পাশে আমাদের আসলে এক্স এক্স কাটা চলে যাবে। আচ্ছা, ইন হাউ মেনি ওয়েস, আচ্ছা এটা এটা আসছে পারমুটেশন কম্বিনেশন, মানে বিন্যাস সমাবেশ থেকে। এটা আসছে কম্বিনেশন থেকে, অ্যাকচুয়ালি কম্বিনেশন থেকে। আপনারা পারমুটেশন কম্বিনেশনে ব্যাংকের যারা মানে প্রিপারেশন নিচ্ছেন, আপনি আমার ইউটিউব চ্যানেলে বাংলা দিয়ে সমাবেশের অঙ্ক দেওয়া আছে, বিন্যাসের অঙ্ক দেওয়া আছে, একবার দেখে নিন। সমাবেশের অঙ্ক থেকেই বারবার বেশিরভাগ কোশ্চেন আসে, খুবই ইজি একটা কোশ্চেন। হাউ মেনি, ইভেন প্রবাবিলিটির অঙ্কও দেওয়া আছে। ঠিক আছে, মোত্তাসিম পাহলভী বুয়েটিয়ান ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে, এটা দিলেই আপনি পেয়ে যাবেন।
তাহলে ইন হাউ মেনি ওয়েজ ক্যান এ গ্রুপ অফ 5 men and 2 women বি মেড আউট অফ টোটাল 7 men and 3 women? মানে সাতজন সাতজন ম্যান থেকে, মানে সাতজন থেকে ম্যান থেকে আমাকে সিলেক্ট করতে হবে 5জন ম্যান। কিভাবে সিলেক্ট করতে পারি? এবং একটা গ্রুপ তৈরি করতে হবে হচ্ছে 7জন থেকে আমাকে 5জন ম্যান সিলেক্ট করতে হবে, এবং কয়জন থেকে? 3জন উইমেন থেকে, 3জন মহিলা থেকে 2জন উইমেন আমাদেরকে আসলে সিলেক্ট করতে হবে। তাহলে কিভাবে করে করব? যেহেতু এবং এর কথা আসছে, তার মানে মাঝখানে মাল্টিপ্লিকেশন হবে। 7জন থেকে 5জন সিলেক্ট করা সিস্টেম হচ্ছে 7C5, আর 3জন থেকে 2জন সিলেক্ট করা সিস্টেম হচ্ছে 3C2। তাহলে 7C5 ইন্টু 3C2 এই মানটা বের করতে হবে। 7C5 ইন্টু 3C2 এই মানটা কিভাবে বের করবেন শুনেন, খুব মনোযোগ দেন, শুনেন। আমি কিন্তু এই মানগুলা বের করা, এইটা নিয়ে প্রচুর ক্লাস আমি নিছি। সি এর বেলা একটা ক্রাইটেরিয়া হচ্ছে, যখন এইটার এইটার দেখেন, এইটা বের করতে গেলে, নর্মাল নিয়মে বের করতে গেলে উপরে আপনাকে আমি আমি একটা নিয়ম দিয়েছিলাম, এটা একটু মনে রাখবেন যে আপনি নিচের সংখ্যাটাকে ইচ্ছা করলে ছোট করে ফেলতে পারেন। কিভাবে? 7টা 7 রাখবেন, সিটা সি রাখবেন, 7 আর 5 বিয়োগ করলে যে 2 হয়, এই 7C5 মানে যেই কথা, 7C2 মানেও সেই সেম কথা। ইভেন 3C2 মানে যেই কথা, 3C1 মানেও সেই কথা। এই দুটার বিয়োগফলটা আপনি বসাইতে পারবেন। মানে এটা একটা আমাদের সূত্র আছে যে NCR মানেই হচ্ছে NC(n-r)। ইচ্ছা করলে আপনি এই জায়গাটাতে এই দুটার বিয়োগফলটা বসাইলে এটার মানটা সেম হয়। এটা কনসেপ্টও বুঝাই দেওয়া আছে সমাবেশে, যে আপনি যখন সিলেক্ট করবেন, মনে করেন আপনাকে বললাম যে 14জন থেকে 11জন প্লেয়ার সিলেক্ট করেন, তো আপনি যেই কাজ করতে পারেন 14জন থেকে 11জনও সিলেক্ট করতে পারেন। কত প্রকারে এটা বের করতে পারেন? যেমনি 14 থেকে 11 বাদ দিলে কি 13, সরি 3, আপনি 14জন থেকে 3জনও সিলেক্ট করতে পারেন যাদেরকে আপনি বাদ দিবেন। মানে 11জন সিলেক্ট করতে পারেন যাদেরকে আপনি নিবেন, অথবা 3জন সিলেক্ট করতে পারেন যাদেরকে আপনি বাদ দিবেন। একই কথা প্রযোজ্য, একই জিনিস আসলে মিনিং বহন করে। সেই জন্য এই জিনিসটা আসলে বিন্যাসের সমাবেশের মধ্যে এটা কিন্তু একটা খুবই চমৎকার কনসেপ্ট আর কি। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, এটা আমরা কিন্তু মাথায় রাখবো। এটা কি ক্লিয়ার? এটা বুঝেছি? যদি বুঝে থাকি, এখন এটার ভ্যালু কিভাবে বের করে? সিস্টেম হচ্ছে 7, এখানে C2 আছে, আমরা 7 থেকে ধারাবাহিকভাবে গুণ করব। কয়টা সংখ্যা? এখানে 2 আছে, যেহেতু 2টা সংখ্যা, ধারাবাহিকভাবে যদি 3 থাকতো আরেকটা 5 গুণ করতাম। আর নিচে গুণ করব 1 × 2, যেহেতু এখানে 2 আছে 2 পর্যন্ত গুণ করব। 3C1 মানে কি? 3 গুণ করব একটাই সংখ্যা 3। তার মানে আলটিমেটলি কাটাকাটি করলে এখানে আসতেছে 3, তাহলে আমাদের আসতেছে 3×3 = 9, আর 7×9 হচ্ছে 63, তাই না? অ্যান্সার হবে হচ্ছে 7×9 হচ্ছে 63 হবে আমাদের হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? তোমাকে বলেন, বুঝছেন সবাই? ক্লিয়ার হয়েছেন? মানে ইচ্ছা করলে কিন্তু এই মানটাও বের করা যাইতো, যে হ্যাঁ 7C5 ইন্টু হইতো হচ্ছে 3C2। 7C5 মানে হবে 7 × 6 × 5 × 4 × 3, 1 2 3 4 5, 5টা গুণ করে ফেলছি, নিচে 1 থেকে 5 পর্যন্ত গুণ, 1 × 2 × 3 × 4 × 5 ইন্টু 3C2 মানে হচ্ছে 3 × 2 ডিভিশন 1 × 2। আলটিমেটলি 2 2 কাটা গেল, এইখানে 5 আর 5 কাটা গেল, 4 আর 4 কাটা গেল, 3 আর 3 কাটা গেল, এই 2 এটা দিয়ে কাটলেন, 3 সাথে 21, তাকে 3 দিয়ে গুণ করলে 3 3 21 63, ওই একই কথাই প্রযোজ্য। এইভাবে করলেও হইতো আর কি। ক্লিয়ার? বুঝেছি? দেখেন তো বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি কমেন্ট করেন বুঝছেন কিনা। মানে বিন্যাস সমাবেশের ওই অঙ্ক, ওই ক্লাসটা করলেই বুঝতে পারবেন যে, মনে করেন আপনার কাছে দেয়া আছে 10C3 এর মান বের করতে, এইটা মানে হচ্ছে 10 × 9 × 8, মানে কন্টিনিউয়াস গুণ করবো কয়টা সংখ্যা? 3টা সংখ্যা, যেহেতু এখানে 3 আছে, আর নিচে 1 × 2 × 3 করে দিব। তাহলে কত আসবে? এইটা কাটাকাটি করলে 3, এইটা কাটাকাটি করলে 4, 3 4 12 × 10 মানে 120। আপনাকে এইটা বুঝতে হবে, এইটা এবং 10C7 হচ্ছে একই কথা, কারণ এই দুটা বিয়োগ করলে 7 পাওয়া যায়, একই কথা। আপনি মান বের করেন, আপনাকে উপরে 7টা সংখ্যা গুণ করতে হবে কন্টিনিউয়াস। তাহলে 8 × 7 × 6 × 5 × 4, 1 2 3 4 5 6, আরেকটা সংখ্যা গুণ করলাম, এবং নিচে 1 থেকে 7 পর্যন্ত গুণ করলাম। এটাই হচ্ছে মান। মান বের করার সিস্টেম হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে আপনি 7 7 কেটে গেল, 6 6 কেটে গেল, 5 5 কেটে গেল, 4 4 কেটে গেল, আপনি 3 3 × 9 করলেন, আবার 2 4 2 8 করলেন, 3 4 12 × 10 মানে 120। একই কথা প্রযোজ্য। কথা বুঝছি কি বুঝি নাই? কথা কি ক্লিয়ার?
মানে এইটার আপনাদের ওই জন্য সূত্র পড়তে বলতেছি, আপনার এইটা আরো এক নিয়মে বের করা যায়। এনসিআর মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ডিভিশন আর ইন্টু এন মাইনাস আর। কিন্তু কখনোই এই নিয়মে আপনি এইসব মান বের করতে যাবেন না, অযথা টাইম নষ্ট করার দরকার নাই, টাইম নষ্ট করাই যাবে না। এনপিআর মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ডিভিশন এন মাইনাস আর, কিন্তু কখনোই এটা করা যাবে না। আমি সেজন্য ভিডিও দেখতে বললাম, ভিডিও দেখে নিন, মান বের করার জন্য এই ভিডিওগুলো দেখে নিন, ঠিক আছে? দেখে নিন। আচ্ছা, প্রবাবিলিটির অঙ্ক খুবই সহজ। প্রবাবিলিটির একটা অঙ্ক আসছে, এরকম একটা বিসিএস এ অঙ্ক আসছে এবার। 46 বিসিএস এ এরকম একটা অঙ্ক আসছে, তাই না? 46 বিসিএস একেবারে সেম টাইপের। ইন এ বক্স দেয়ার আর 8 রেড, 7 ব্লু অ্যান্ড 6 গ্রিন বলস। One ball is picked up randomly. What is the probability that is neither blue nor green? মানে সেটা ব্লুও হবে না গ্রিনও হবে না, এমন একটা আমি যদি বল পিক করি, সেটা আসলে কত প্রবাবিলিটি আছে? তাহলে নাইদার গ্রিন অর ব্লু, তাহলে গ্রিনও বাদ আমাদের, ব্লুও বাদ গ্রিনও বাদ। তাহলে আমি যেই বলটা পিক করব সেটা কি হইতে হবে? রেড হইতে হবে, কারণ ব্লু আর গ্রিন বাদ দিয়ে তো রেডই আছে। মানে রেড হওয়ার প্রবাবিলিটি আসলে বের করতে বলছে। তার মানে যার প্রবাবিলিটি বের করতে বলে নাইদার ব্লু নট গ্রিন, মানে ব্লুও বাদ গ্রিনও বাদ, যেটা বল পিক করবো সেটা তাহলে রেড হবে। রেড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে, রেড আছে 8টা ডিভিশন, টোটাল টোটাল বল আছে 8, আর সাথে হচ্ছে 15, 15 আর 6 যোগ করলে 15 আর 6 হচ্ছে 21, তাহলে 8/21। 8/21 কে তো আর সিম্পলিফাই করা যায় না, এই যে 8/21 আমাদের অ্যান্সার। কথা কি বোঝা গেছে? 8/21টা আমাদের হবে অ্যান্সার। বুঝেছি? ক্লিয়ার? এটা বেশি ইজি ছিল। হ্যাঁ, মানে অনেকে আবার এটা এইভাবে করেও করে, মানে এভাবে করেও করে যে এখানে ব্লু আছে কয়টা? ব্লু আছে হচ্ছে 7টা। আর গ্রিন আছে কয়টা? গ্রিন আছে হচ্ছে আমাদের 6টা। তাহলে 7 আর 6 যোগ করলে কত হয়? 13। তাহলে ব্লু অথবা গ্রিন মোট আছে 13টা, মোট আছে 21টা। তাহলে হওয়ার প্রবাবিলিটি, ব্লু অথবা গ্রিন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 13/21। তাহলে না হওয়ার প্রবাবিলিটি হয় হচ্ছে 1 মাইনাস, কোনো কিছু হওয়ার প্রবাবিলিটি হইলে না হওয়ার প্রবাবিলিটিটা বের করতে হয়, 1 থেকে মাইনাস করে দিলে না হওয়ার প্রবাবিলিটি বের হয়। ওই একই কথা আলটিমেটলি এইভাবে করলেও 8/21 আসবে, একই কথা, সেম সেম জিনিস। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার?